নমস্কার, সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি বনফুলের হৃদয়েশ্বর মুখুজ্জে ছোট গল্প। গৌরবগঞ্জের জমিদার হৃদয়েশ্বর মুখুজ্জে ওরফে হৃদুবাবু অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন। তার চেহারাও ছিল অনন্য সাধারণ। প্রকাণ্ড ভারী মুখ, এক মাথা কোকড়ানো বাবরি চুল, বিরাট গোঁফ, জমকালো জুলফি, চোখ দুটি বড় বড় লাল লাল, নাকটা খাঁড়ার মতো, শরীর যেমন লম্বা তেমনি চওড়া। হৃদুবাবুকে সবাই ভয় করত, আবার ভালোবাসত। আমার সঙ্গে তার দুবার মাত্র দেখা হয়েছিল। প্রথমবার দেখা হয় তার বাড়িতে। আমি তখন সবে ডাক্তারি পাশ করে বেরিয়েছি। কোথায় বসবো ঠিক করতে পারিনি তখনও। পয়সার জোরও ছিল না তেমন। একটা চাকরির চেষ্টা করছিলাম। এমন সময় হৃদুবাবু হঠাৎ আমায় ডেকে পাঠালেন। হৃদুবাবুর নামটা শোনা ছিল, কিন্তু কখনো তাকে দেখিনি আমি। বাবার সঙ্গে নাকি বন্ধুত্ব ছিল তার। তার জমিদারিতে কিছু জমিও ছিল আমাদের। যৌবনকালে আমাদের জন্মেরও পূর্বে বাবা গৌরবগঞ্জে বাস করেছিলেন। তারপর চাকরি নিয়ে তিনি কলকাতায় চলে আসেন। সেই থেকে কলকাতাতেই আছি আমরা, আর গৌরবগঞ্জে যাওয়া হয়নি। হঠাৎ হৃদুবাবুর চিঠি এসে হাজির হলো। বাবাকে লিখেছিলেন তিনি, শুনলাম তোমার ছেলে এবার ডাক্তারি পাশ করেছে, তাকে যদি আমার কাছে একবার পাঠিয়ে দাও খুবই খুশি হব। আমার একটা অসুখ হয়েছে, তাকে দেখাতে চাই। কবে আসবে আগে থেকে একটু জানিও, স্টেশনে লোক রাখব। আগে থাকতে খবর দিয়েই গিয়েছিলাম। স্টেশনে নেমে দেখি হই হই ব্যাপার, রই রই কাণ্ড। আমার জন্য হাতি, ঘোড়া, পালকি, ডুলি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটর কার, সব রকম যান পাঠিয়েছেন হৃদুবাবু। স্বয়ং নায়েব মশাই স্টেশনে এসেছেন আমাকে অভ্যর্থনা করতে। তার সঙ্গে এসেছে ৮৮ধারী ১২ জন বরকন্দাজ। আমি তো অবাক। নায়েব মশাইকে বললাম, এত সব কাণ্ড কেন? একটা যে কোনো গাড়ি পাঠিয়ে দিলেই তো হতো। না পাঠালেও ক্ষতি ছিল না, কতটুকুই বা পথ। নায়েব মশাই মাথা চুলকে বললেন, হুজুর বললেন ডাক্তারবাবুর কিসের সুবিধে হবে তা তো জানা নেই, আমাদের যা আছে সবই নিয়ে যাও তুমি। তারপর একটু হেসে বললেন, পরিচয় হলে বুঝতে পারবেন, ওর স্বভাবই এইরকম। ওর কি অসুখ করেছে? অসুখ? অসুখের কথা শুনিনি তো। অসুখের জন্যই তো আমাকে ডেকে পাঠিয়েছেন উনি। তা হবে, আমি কিছু জানি না। শাল প্রাংশু মহাভুজ হৃদুবাবুকে দেখে আমারও মনে হলো না যে তিনি অসুস্থ। আমি গিয়ে প্রণাম করতেই আমাকে জড়িয়ে ধরলেন তিনি। বললেন, তোমার বাবার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল একদিন। এখানে যখন ছিল একসঙ্গে মাছ ধরতাম দুজনে। তোমার বাবা হয়তো সেসব কথা ভুলে গেছে, আমি কিন্তু ভুলিনি। আমাদের গোমস্তা রমেনের মুখে শুনলাম তুমি ডাক্তারি পাশ করেছ। খুব আনন্দ হলো শুনে। জিজ্ঞাসা করলাম, আপনার কি অসুখ করেছে? ফুসকুড়ি বেরিয়েছে একটা পিঠের ওপর। এরকম ফুসকুড়ি প্রায়ই হয় আমার। দেখো দেখি, এর যদি কোনো একটা ব্যবস্থা করতে পারো। ফুসকুড়িটা দেখলাম, অতি ছোট, ঘামাচির মতো, বিশেষ কিছুই নয়। এই সামান্য ব্যাপারের জন্য আমাকে কলকাতা থেকে ডেকে আনিয়েছেন ভেবে শুধু যে অবাক হলাম তা নয়, মনে মনে একটু অপমানিতও হলাম। তারপর হঠাৎ সন্দেহ হলো, ভদ্রলোকের মাথা খারাপ নয় তো? স্টেশনে একজন লোককে আনতে
অত রকম যানবাহন যিনি পাঠাতে পারেন। হৃদুবাবু বলে উঠলেন, থাক, ফুসকুড়ির কথা এখন না হয় থাক। খেয়ে দিয়ে বিশ্রাম করে নাও আগে। নায়েব মশাইকে পাঠিয়ে দিচ্ছি, তিনি সব ব্যবস্থা করে দেবেন। কাল সকালে তোমার সঙ্গে আবার দেখা হবে। কটার সময় ওঠো তুমি? আমার খুব ভোরে ওঠা অভ্যেস। বেশ ভালোই তো। কটার সময় ওঠো? ভোর 3টেয় আমার ঘুম ভেঙে যায়। ও, আমি উঠি 5:30টায়। ঘুমটা কিছুতেই কমাতে পারছি না। তোমাদের ডাক্তারি শাস্ত্রে যদি এর কোনো ওষুধ থাকে দিও। আচ্ছা, আমি উঠি এখন। সকাল 6টা নাগাদ আবার দেখা হবে। হৃদুবাবু চলে যাওয়ার একটু পরেই নায়েব মশাই হাজির হলেন এসে। রাত্রে কি খাবেন ডাক্তারবাবু? যা আছে তাই খাবো। সব রকমই আছে, যা হুকুম করবেন তাই এনে দেব। সব রকম মানে? কয়েক রকম ভালো চালের ভাত, খিচুড়ি, পোলাও, সব রকম ডাল, রুটি, লুচি, পরোটা, ডালপুরি, রাধাবল্লভী, কচুরি, সিঙাড়া, নিমকি, 4-5 রকমের মাংস, 4-5 রকমের মাছ, তরি তরকারি সব রকম। এছাড়া আছে দই, ক্ষীর, পায়েস, মিষ্টান্ন, মোরব্বা, চাটনি, এইসব তো আছেই। বলেন কি, সব আমার জন্য করিয়েছেন? এইসব রান্না রোজ হয়। এত রকম? শুধু কি তাই, বার্লি, হরলিক্স, ওভালটিন পর্যন্ত আছে। হৃদুবাবু তাহলে খুব খাইয়ে লোক বুঝি? মোটেই না, নিজে খুব সামান্যই খান, কিন্তু কি খাবেন তা আগে থেকে বলবেন না কিছুতে। তাই সব রকম তৈরি রাখতে হয়। কোনো জিনিসটা চেয়ে না পেলে কুরুক্ষেত্র করেন। বলেন কি? আগে হ্যাঁ, ওই রান্নার ব্যাপারের জন্যই তো জনকুড়ি রাঁধুনি আর গোটা 50 চাকর রাখতে হয়েছে। এরকম করবার মানে কি? খেয়াল। সে যাই হোক, আজ রাত্রে আপনি কি খাবেন বলুন। খান কয়েক লুচি আর যা হোক 2-1টা তরকারি পাঠিয়ে দেবেন। মাছ মাংস 2ই দেব তো? ঠিক আছে, দেবেন। মিষ্টান্ন? আপনার যা খুশি দেবেন মশাই, যা পারবো খাবো। বেশ। চা খাবেন কটায়? হুজুর বলে দিলেন আপনি 3টের সময় ওঠেন, আপনাকে ঠিক সময়ে যেন চা দেওয়া হয়। 3:30টায় দেব? কি দরকার অত কষ্ট করে? কষ্ট আবার কি, 2টো ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিলেই হবে। একটা ঘড়ি যজ্ঞেশ্বর গোয়ালার কাছে থাকবে, আর একটা থাকবে হিরু খানসামার কাছে। গোয়ালার কাছে কেন? সে 2:30টার সময় উঠে দুধ দুয়ে আনবে। টাটকা দুধ না হলে কি চা ভালো হয়? লিপটনের দার্জিলিং চাও আছে, অন্য চাও আছে। কোনটা? কেন এত হাঙ্গামা করছেন? যা আপনার সুবিধা হবে তাই দেবেন। অত হাঙ্গামা না করলে আমার চাকরি থাকবে না। হুজুর যদি শোনেন যে আপনি উঠেই চা পাননি, তাহলে ভীষণ কাণ্ড হবে। 3:30টায় চা পাঠিয়ে দেব তাহলে। বেশ বেশ বেশ, তাই দেবে। পাশের ঘরটাই স্নানের। ভালোই হয়েছে, ভোরে উঠেই আমার স্নান করা অভ্যেস। ও, তাহলে তো সে ব্যবস্থাও করে রাখতে হয়। নায়েব মশাই ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন এবং একটু পরে ফিরে এসে বললেন, পাশের ঘরে স্নানের এবং মুখ ধোয়ার সব ব্যবস্থা রইল। আচ্ছা। বেশ একটু বিব্রত বোধ করতে লাগলাম। ঠিক ভোর 3টেতেই ঘুম ভাঙল আমার। বিছানা থেকে উঠে বেরিয়ে দেখি বারান্দায় লণ্ঠন জ্বালিয়ে একটা চাকর বসে আছে। আমাকে দেখেই সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করল। তারপর বলল, এখনই স্নান করবেন কি? গরম জল তৈরি আছে, আনবো? নিয়ে এসো।
স্নানের ঘরে ঢুকে দেখি সেখানেও এলাহি কাণ্ড। দাঁত মাজবার জন্য কয়েক রকম দেশি বিলাতি মাজুন, টুথপেস্ট, টুথব্রাশ, এমনকি দাঁতন পর্যন্ত মজুত রয়েছে। তাছাড়াও রয়েছে নানান রকমের তেল, সাবান, তোয়ালা, গামছা, এমনকি স্নো পাউডার, আতর, এসেন্স পর্যন্ত। স্নান সেরে বেরিয়ে দেখি হিরু খানসামা দাঁড়িয়ে রয়েছে। সেলাম করে বললেন, চা তৈরি হুজুর। হাত ঘড়িটার দিকে চেয়ে দেখলাম ঠিক 3:30 বেজেছে। ঠিক 6টার সময় ঋদুবাবু এলেন। তার পিঠের ফুসকুড়িটা আর একবার দেখলাম ভালো করে। সত্যি বিশেষ কিছু নয়। আমার ব্যাগেই একটা মলম ছিল, লাগিয়ে দিলাম সেটা। ঋদুবাবু বললেন, মাছ ধরতে ভালোবাসো তুমি? আগে কখনো ধরিনি। মাছ ধরা দেখবে? হ্যাঁ, তা দেখতে পারি। তাহলে বেড়াজালের ব্যবস্থা করতে হয়। ঋদুবাবু তার জলকরের নায়েবকে ডেকে পাঠালেন। তিনি আসতেই বললেন, জেলেদের খবর দাও, সাগর বিলে জাল ফেলুক তারা। বিকাশকে নিয়ে আমি যাচ্ছি একটু পরে। সাগর বিল থেকে 10 মণ মাছ উঠল, বড় বড় রুই, কাতলা। জল থেকে লাফিয়ে লাফিয়ে উঠছিল তারা। এত বড় বড় জীবন্ত মাছ আমি জীবনে কখনো দেখিনি। দেখবার মতো দৃশ্যও বটে। আমি শহুরের লোক, কলকাতার গলিতে বাস করি। দৈনিক 1 পোয়া মাছ কেনা হয় আমাদের বাড়িতে। একটা কথা বারবার মনে হতে লাগলো আমার, 10 মণ মাছ ধরবার কি দরকার ছিল? এ কি ধরনের অপচয়? বাড়িতে একটি মাত্র মাছ গেল, বাকি সব মাছ বিলিয়ে দেওয়া হলো। গৌরবগঞ্জে 5 দিন ছিলাম। এই 5 দিনের প্রতি মুহূর্তে একটি কথাই আমার কেবল মনে হয়েছে, ভদ্রলোক বড় বেশি অপব্যয় করে। নায়েব মশাইয়ের মুখে শুনলাম, হুজুরের 1 জোড়া কাপড়ের দরকার হলে 20 জোড়া কাপড় আনাতে হয়। পাঞ্জাবি, কামিজ, গেঞ্জি সমস্তই ডজন ডজন করানো চাই, নানান রকম ছিটের। এ বছরের শাল ও বছরে গায়ে দেন না। নিজে যে খুব বেশি ব্যবহার করেন তাও নয়, কিন্তু কে না চায় সব রকম। ওই ওর শখ। একটি মাত্র ছেলে আছে, বিলেতে লেখাপড়া করে। স্ত্রী মারা গেছে বহুদিন আগে। শেষকালে নায়েব মশাই হেসে বললেন, বড় লোকের একটা নেশা তো চাই, ওই ওর নেশা। অপব্যয়ের নেশায় মশগুল হয়ে থাকেন। আমি যেদিন চলে আসি সেদিন ঋদুবাবুকে বলেছিলাম, যদি রাগ না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ, কি বলো? এত অপচয় কেন করেন আপনি? অপচয়? অপচয় কোথায় দেখলে তুমি? রোজ এত রকম খাবার করবার দরকার কি? খান তো সামান্য একটু, বাকিটা আর 5 জনে খায়। ওদের খাওয়াবার জন্য অন্নসত্র খুললেই হয়। সেখানে কি এমন খাবার তৈরি হবে? আমার জন্য তৈরি হয় বলেই যত্ন করে তৈরি করে সবাই। আমি চুপ করে রইলাম। জল জল করে উঠল ঋদুবাবুর চোখ দুটো। বললেন, তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি এটা জানো যে পৃথিবীতে কিছুই নষ্ট হয় না। তুমি হিন্দুর ছেলে, এই কথাটা শোনোনি তন্নষ্টং জন্য দিয়তে? আমি হিন্দু, গৃহস্থ 5 জনকে যথাসাধ্য প্রতিপালন করাই যে আমার কর্তব্য। আমি কোনো উত্তর দিতে পারিনি সেদিন। খানিকক্ষণ আমার দিকে চেয়ে থেকে ঋদুবাবু এবার হেসে বললেন, দেখো, বলিষ্ঠ প্রাণের বিকাশী প্রাচুর্যে ওই বটগাছটার দিকে চেয়ে দেখো, সহস্র সহস্র পাতা মেলে দাঁড়িয়ে রয়েছে, কোটি কোটি বীজ ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, শত শত পাখিকে আশ্রয় দিচ্ছে, পথিককে ছায়া দিচ্ছে। এসব না করলেও ওর চলতো, কিন্তু তাহলে
ও বটগাছ হতো না। আমি চুপ করে রইলাম। কলকাতায় ফিরে আসবার দিন 7 পরে ঋতুবাবুর চিঠি পেয়েছিলাম একটা। চিঠিখানা এখনো আছে আমার কাছে। লিখেছিলেন, কল্যাণী এসো, আশা করি নিরাপদে পৌঁছিয়াছ। যদিও তুমি আমার ছেলের মতো, তবু তুমি ডাক্তার। তোমাকে ফি না দিলে অন্যায় হইবে, তাই সামান্য কিছু পাঠাইলাম। দ্বিধা করিও না, ইহা তোমার ন্যায্য প্রাপ্য। তোমার বাবাকে আমার ভালোবাসা দেবে, তুমি আশীর্বাদ জানিবে। ইতি শুভার্থী হৃদয়েশ্বর মুখোপাধ্যায়। চিঠির সঙ্গে একটি 5,000 টাকার চেক ছিল। ঋতুবাবুর সঙ্গে দ্বিতীয়বার দেখা হয় প্রায় 20 বছর পরে কাশীতে। তখন শীতকাল। বিশ্বেশ্বরের মন্দির থেকে বেরুচ্ছি। হঠাৎ চোখ পড়ল চাতালের একধারে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে বৃদ্ধ বসে আছেন একজন। গায়ে জামা নেই, পায়ে জুতো নেই। মুখটা খুব চেনা চেনা ঠেকল। ক্ষীণভাবে মনে হলো কোথায় যেন দেখেছি। একটু এগিয়ে গেলাম। বৃদ্ধও আমার মুখের দিকে চেয়ে চেয়ে দেখলেন। তারপর হেসে বললেন, কে, বিকাশ নাকি? হঠাৎ ঋতুবাবুকে চিনতে পারলাম। এগিয়ে গিয়ে প্রণাম করলাম। এ কি, আপনি এমনভাবে এখানে? আজকাল এখানেই থাকি। এখানেই? কেন? জীবনের শেষ আশ্রম যে সন্ন্যাস। অবাক হয়ে গেলাম। কোথায় বাসা আপনার? বাসা নেই, এই মন্দিরেই পড়ে থাকি, ভিক্ষা করে খাই। আপনারা এতক্ষণ শুনছিলেন বনফুলের হৃদয়েশ্বর মুখুজ্জে ছোট গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, নিজে ভালো থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।